রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে যারা ডিস্টেন্স মোডে হিস্ট্রিতে এমএ পড়াশোনা করছো, বিশেষ করে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং 2025 সালে ফাইনাল এক্সামিনেশনে তোমরা অ্যাপিয়ার করতে চলেছো, তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ছোট্ট ক্লাসটি আমি নিয়ে এসেছি। আজকের এই ক্লাসে মূলত সিসি 1.5 পেপারের ফাইনাল এক্সামিনেশনের বিষয়টিকে মাথায় রেখে কিছু শর্টকাট সাজেশন তোমাদের সামনে আমি রাখতে চলেছি। হাতে গোনা ধরে ধরে প্রত্যেকটা ইউনিট থেকে মাত্র গুটি কয়েক প্রশ্ন তোমাদের সামনে রাখবো। সময় অপচয় একেবারে না করে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। এবং তোমাদের কাছে আমি এটাও বলে রাখছি, ফাইনাল এক্সামিনেশনের কয়েকদিন আগেই আমি কিন্তু লাস্ট মিনিট সাজেশনটিও তোমাদের সামনে রেখে দেব। সো আপাতত শর্টকাট সাজেশনটা নিয়ে তোমরা প্রিপারেশন শুরু করে দাও, এবং আমি ডেফিনেট শিওর সেটা কিন্তু তোমাদের ফাইনাল এক্সামিনেশনে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এবং ভালো রেজাল্ট করার ক্ষেত্রে ভীষণ ভীষণ উপকারে আসবে। সো ইউনিট ওয়ানের যে প্রশ্ন দুটো ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে সিসি 1.5 পেপারের, সেটা আমি শেয়ার করছি। ফার্স্ট কোয়েশ্চেন ইউনিট ওয়ানের, ডিসকাস দ্য ডিফারেন্ট থিওরিজ অফ ইম্পেরিয়ালিজম উইথ স্পেশাল রেফারেন্স টু হবসন অ্যান্ড লেলিনস ইন্টারপ্রিটেশন। খুব ভালো করে খেয়াল করবে। দেখো, সাম্রাজ্যবাদ সম্পর্কিত একাধিক কিন্তু তত্ত্ব রয়েছে, একাধিক এক্সপ্লেনেশন রয়েছে, আর সেই সমস্ত এক্সপ্লেনেশনগুলোর মধ্যে হবসনের ধারণা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসাবে মর্যাদা পেয়েছে, লেলিনের ধারণাটিও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসাবে মর্যাদা পেয়েছে। কেবল হবসন বা লেলিন নয়, আরও অনেকেই আছেন যারা কিনা সাম্রাজ্যবাদ সম্পর্কিত ধ্যান ধারণার ক্ষেত্রে দৃষ্টান্তকারী চিন্তাভাবনার সাক্ষ্য রেখেছেন। কিন্তু আমাদের এখানে প্রশ্নটার টোনিংটা একটু খেয়াল করবে। সাম্রাজ্যবাদ সম্পর্কিত বিভিন্ন তত্ত্বগুলি তুমি আলোচনা করো, কিন্তু মাথায় রাখবে লেনিন এবং হবসনের বিশেষ উল্লেখ করে তোমার এই আনসারটা লিখতে হবে। অনেক স্টুডেন্ট এই সমস্ত প্রশ্ন ধরার ক্ষেত্রে ভুল করে ফেলে। তারা ভাবে যে কেবলমাত্র হবসন এবং লেনিনের ধারণাটা লিখলেই বোধহয় হয়ে যাবে। একেবারে নয়। এখানে শব্দটা অ্যাপ্লাই করেছে উইথ স্পেশাল রেফারেন্স টু হবসন অ্যান্ড লেলিনস ইন্টারপ্রিটেশন। যদি এখানে বলতো উইথ পার্টিকুলার রেফারেন্স টু হবসন অ্যান্ড লেলিনস ইন্টারপ্রিটেশন, এই পার্টিকুলার রেফারেন্স শব্দটা দিলে পরে শুধুমাত্র এবং হবসন এবং লেলিনের যে সাম্রাজ্যবাদ সম্পর্কিত ধ্যান ধারণা সেটা আলোচনা করবে। কিন্তু যখন বলছে উইথ স্পেশাল রেফারেন্স টু হবসন অ্যান্ড লেনিন, তোমাকে খেয়াল রাখতে হবে হবসন এবং লেনিনের ধ্যান ধারণা তো উল্লেখ করতেই হবে, সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত ব্যক্তিবর্গরা আছেন যারা কিনা সাম্রাজ্যবাদ সম্পর্কে চিন্তাভাবনার বিকাশ ঘটিয়েছেন বা সুচিন্তিত মনোভাব ব্যক্ত করেছেন, তাদেরটাও ছোট্ট করে হলেও কিন্তু রিপ্রেজেন্ট করতে হবে। সো মাইন্ড ইট, এই ছোট্ট স্লাইড ডিফারেন্সটা কিন্তু মাথায় রাখবে। ইউনিট ওয়ানের দ্বিতীয় যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো হোয়াট ওয়ার দ্য বেসিক প্রিন্সিপালস অফ প্রি মার্কসিয়ান সোশ্যালিজম প্রোপাগেটেড বাই সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ের, ওয়েন অ্যান্ড প্রোডন অ্যাজ ইউটোপিয়ান সোশ্যালিস্ট। প্রশ্নগুলো শুনলে পরে আপাত অর্থে বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের কাছে একটু খটোমটো মনে হতেই পারে, বাট আমি বলছি একেবারে খটোমটো নয়। দেখো, মার্ক্সীয় যে সমাজবাদের কথা তো আমরা প্রত্যেকেই জানি, এবং যদি আমি মার্ক্সীয় সমাজবাদের কথা ছেড়ে দিই, সমাজবাদ সংক্রান্ত ধ্যান ধারণা কিন্তু আমরা অনেক আগেই পড়েছি ইউরোপের ইতিহাসে। রাষ্ট্রবিজ্ঞানের ছেলেমেয়েরা অনেক বেশি করে পড়াশোনা করে, বাট আমরা যারা ইতিহাসের ছাত্রছাত্রী তারা কিন্তু সমাজতান্ত্রিক চিন্তাভাবনার কথা অনেক আগেই জেনেছি। পরবর্তীকালে মার্ক্স যে সমাজতান্ত্রিক চিন্তাভাবনার কথা তিনি উল্লেখ করে গেছেন সেটা কিন্তু একেবারে অন্য ধরনের সমাজতন্ত্র, যেটাকে কেউ কেউ বলেন সায়েন্টিফিক সোশ্যালিজম। এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছে প্রি মার্ক্সিয়ান সোশ্যালিজম, মানে মার্ক্সের পূর্ববর্তী পর্যায়ে যে সমাজতন্ত্রের ধ্যান ধারণা, যেগুলো কিনা সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ের, ওয়েনের মতো ব্যক্তিত্বরা গুরুত্বপূর্ণ অবদানের সাক্ষ্য রেখেছিল, সেই সমাজতন্ত্রের ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, যেটাকে আমরা অনেকেই জানি ইউটোপিয়ান সোশ্যালিজম বা কাল্পনিক সমাজবাদ। এখানে মার্ক্সের নামটা বললেও
মার্কসের ব্যাপারটা কিন্তু সেভাবে এই আনসারের মধ্যে রিফ্লেক্ট হবে না। শুরুর দিকে এক লাইন হয়তো মার্কসের নামটা চলে আসতে পারে, বাট ম্যাক্সিমাম আনসারের ফোকাসটা থাকবে প্রি মার্কসিয়ান যে সোশ্যালিজম, যেটাকে আমরা ইউটোপিয়ান সোশ্যালিজম বলছি, এবং যে নামগুলো ধরে ধরে বললাম তাদের চিন্তাভাবনা, তাদের যে চিন্তাভাবনার সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো রয়েছে সেগুলোই কিন্তু মেনলি তোমাকে আলোচনা করতে হবে এই ইউনিট 1-এর যে সেকেন্ড প্রশ্নটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে চলে আসবো সিসি 1.5-এর ইউনিট 2-তে। ইউনিট 2-এর যে প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমার মনে হয়েছে সেটি হলো, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য আউটব্রেক অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার টু ওয়াজ অ্যাক্সিডেন্টাল অর ওয়াজ দ্য রেজাল্ট অফ ডেলিভারেট ডিজাইন? দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল, কী কারণে অনিবার্য হয়ে দাঁড়িয়েছিল, কেন 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরু হয়েছিল, তা নিয়ে ইতিহাসের পাতায় ভুরি ভুরি বিতর্ক আছে, প্রচুর কথোপকথন আছে, বাদানুবাদ আছে, ঐতিহাসিকদের মধ্যে তর্কাতর্কি রয়েছে। সেখানে একটা গুরুত্বপূর্ণ টোন, এই বিতর্কের একটা গুরুত্বপূর্ণ টোন, আর গ্রুপ অফ হিস্টোরিয়ান, একদল ঐতিহাসিক, তারা এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেন যে এটা একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার। জাস্ট হিটলার পোল্যান্ড আক্রমণ করলো 1939-এ, অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা স্টার্ট হয়ে গেল। এটার এমন কিছু প্রি প্ল্যান ব্যাপারটা এরকম একেবারে নয়। বাট অ্যানাদার গ্রুপ অফ হিস্টোরিয়ান, অন্য আরেকদল ঐতিহাসিক, তারা কিন্তু এটাকে পুরোপুরি ডিনাই করেছেন। তারা বলছেন যে একেবারে এটা একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার হিসাবে রিপ্রেজেন্ট করা চলে না। তার কারণ বিগত 2 দশকেরও বেশি সময় ধরে হিটলার থেকে শুরু করে, মুসোলিনি থেকে শুরু করে, জেনারেল ফ্রাঙ্কো থেকে শুরু করে পৃথিবীর আরও তাবড় তাবড় যে সমস্ত সাম্রাজ্যবাদী কান্ট্রিগুলো, তারা যেভাবে নিজেদেরকে ঘর গোছাচ্ছিল, যেভাবে তৈরি হচ্ছিল, এটা কিন্তু একটা ডিজাইন, একটা ওয়েল প্ল্যান্ড একটা ব্যাপার বলা চলে। মোদ্দা কথা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণগুলো কী ছিল সেই সংক্রান্ত বিষয় কিন্তু চলে আসবে আলোচনার মধ্যে দিয়ে, বেশ কিছুটা অংশ জুড়ে এটা চলে আসবে। তবে ডিবেটের বা বিতর্কের মূল প্রাণকেন্দ্র কিন্তু এই দুটো টোন, এটাকে কিন্তু খুব ভালো করে তৈরি হয়ে নিও। ইউনিট 2-এর দ্বিতীয় যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হলো, অ্যাসেস দ্য ইম্প্যাক্ট অফ দ্য এমার্জেন্স অফ কমিউনিস্ট চায়না ইন ওয়ার্ল্ড পলিটিক্স। খুব ভালো প্রশ্ন, অ্যাসেস দ্য ইম্প্যাক্ট অফ দ্য এমার্জেন্স অফ কমিউনিস্ট চায়না ইন ওয়ার্ল্ড পলিটিক্স। তোমরা প্রত্যেকে জানো 1949 সালে মাও সেতুংয়ের নেতৃত্বে পিপল রিপাবলিকস অফ চায়না আত্মপ্রকাশ করে। এখন প্রশ্ন হলো, তার আগে চীনের অবস্থাটা কেমন ছিল? আমরা প্রত্যেকে জানি ভারতবর্ষে তো ব্রিটিশরা আধিপত্য বিস্তার করে রেখেছিল, আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম। আমাদের আশেপাশের অনেকগুলো কান্ট্রি ইংরেজদের কলোনি ছিল, যেমন শ্রীলঙ্কা, যেমন বার্মা, এবং আরও অনেকগুলো এশিয়ার কান্ট্রি তাদের কলোনি ছিল। কিন্তু চীনের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা ছিল। চীন এত বড় একটা দেশ, তার কিছু অংশের উপর ইংল্যান্ড দখল করে রয়েছে, তার কিছু অংশের উপর ফ্রান্স দখল করে আছে, তার কিছু অংশের উপর রাশিয়া আছে, আবার মাঞ্চুরিয়ার উপর জাপান বসে আছে। সুতরাং গোটা চীনটাকে বিভিন্ন সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো একটু একটু করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে দখল করে রেখেছিল। পরবর্তীকালে লং মার্চ এবং মাও সেতুংয়ের নানান ধরনের অ্যাক্টিভিটি, ইতিহাসে নানান ওঠাপড়ার মধ্যে দিয়ে 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীন আত্মপ্রকাশ করল। এখন প্রশ্ন কিন্তু এটা নয় যে কিভাবে চায়না এমার্জ অ্যাজ এ পিপল রিপাবলিক অফ চায়না ইন দ্য ইয়ার অফ 1949। প্রশ্নটা হলো, এই যে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান ঘটল 1949 সালে, তার রিফ্লেকশনটা কি হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড পলিটিক্স বা আন্তর্জাতিক স্তরে বা ইন্টারন্যাশনাল রিলেশনের উপর তার কী ধরনের প্রভাব প্রতিফলিত হয়েছিল। মোদ্দা কথা, 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীনের আত্মপ্রকাশ আন্তর্জাতিক বা বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলেছিল, তার প্রভাব, গুরুত্ব, ফলাফল, তাৎপর্য, এটা তোমরা তৈরি হয়ে নিও, খুব ভালো করে তৈরি হয়ে নিও। মাঝে মধ্যে স্টুডেন্টরা কিন্তু এই প্রশ্নটা অ্যাটেন্ড করতে গিয়ে কিন্তু গণ্ডগোল করে ফেলে। কেন? কোনো বছর দেয়, হাউ ডু ইউ এক্সপ্লেইন দ্য এমার্জেন্স অফ কমিউনিস্ট চায়না ইন দ্য ইয়ার অফ 1949। তার মানে প্রশ্নটা কী হচ্ছে, তুমি কিভাবে 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীনের উদ্ভবকে ব্যাখ্যা করবে, এইরকম বলে একটা প্রশ্ন ছেড়ে দেয়। এটা একটা প্রশ্ন হয়। আর আরেকটা প্রশ্ন যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অ্যাসেস দ্য ইম্প্যাক্ট অফ দ্য এমার্জেন্স অফ কমিউনিস্ট চায়না ইন ওয়ার্ল্ড পলিটিক্স। দুটো প্রশ্ন কিন্তু আকাশ পাতাল আলাদা। একটা হচ্ছে কমিউনিস্ট চীনের উদ্ভব পর্যন্ত বলে থেমে যাচ্ছে, সেটার আনসার সম্পূর্ণ আলাদা। আর এখানে যেটা তোমাদের বলছি সেটা কিন্তু ইম্প্যাক্ট, মানে এই যে উদ্ভব হলো তার প্রভাব, ফলাফল, তাৎপর্য, গুরুত্ব ইত্যাদি, এই পার্টটা জানতে চাওয়া হচ্ছে। এই দুটো প্রশ্ন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ইউনিট 2 থেকে।
ইউনিট 3-তে চলে আসি, সেখানে কি বলা হচ্ছে, কমেন্ট অন দ্য ডিবেট অন দ্য অরিজিনস অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার 1। প্রথম বিশ্বযুদ্ধের উদ্ভব সংক্রান্ত যে বিতর্ক। প্রথম বিশ্বযুদ্ধ আমরা প্রত্যেকে জানি 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত পরিচালিত হয়েছিল, এবং এই যুদ্ধ কেন হলো, কী জন্য হলো, কেন অনিবার্য হয়ে দাঁড়ালো বিংশ শতকের প্রথম দিকে, সেটা নিয়ে অনেক ঐতিহাসিক মহলে বাদানুবাদ চলেছে। কিছু ঐতিহাসিক বলেন এর জন্য জার্মানি দায়ী ছিল, কিছু ঐতিহাসিক বলেছেন যে না না, এর জন্য অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো দায়ী ছিল, জাস্ট লাইক ইংল্যান্ড, ফ্রান্স এবং আরও বড় বড় সাম্রাজ্যবাদী কান্ট্রিগুলো দায়ী ছিল। এখন সেই যে তর্ক বিতর্ক, প্রথম বিশ্বযুদ্ধের কারণ সংক্রান্ত যে বাদানুবাদ রয়েছে, এটা তৈরি হতে হবে। সিম্পলভাবে বলতে চাইছি যে প্রথম বিশ্বযুদ্ধের কারণ বা ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট আলোচনা করো। এটা হচ্ছে ইউনিট 3-এর ফার্স্ট কোয়েশ্চেন। ইউনিট 3-এর সেকেন্ড কোয়েশ্চেন যেটা আছে সেটি হলো, হাউ ডু ইউ এক্সপ্লেইন দ্য মেকিং অফ দ্য রাশিয়ান রেভলিউশন অফ 1917? 1917 খ্রিস্টাব্দে যে রাশিয়ান রেভলিউশন, যেটাকে তোমরা প্রত্যেকে জানো বলসেভিক রেভলিউশন, লেড বাই লেনিন। এই যে লেনিনের নেতৃত্বাধীন 1917 খ্রিস্টাব্দে রাশিয়াতে যে বলসেভিক রেভলিউশন হয়েছিল বা রাশিয়ান রেভলিউশন, রুশ বিপ্লব হয়েছিল, বা কেউ কেউ এটাকে নভেম্বর রেভলিউশনও বলেন, যেটাই বলুক, বলসেভিক রেভলিউশন বলুক, রুশ বিপ্লব বলুক বা নভেম্বর বিপ্লব বলুক, সালটা খেয়াল রাখবে। 1917 মানেই কিন্তু ওই রুশ বিপ্লবকে বলা হচ্ছে। 1917 নভেম্বর বিপ্লব মানেই সেই রুশ বিপ্লব। 1917 বলসেভিক বিপ্লব মানেই কিন্তু ওই রাশিয়ান রেভলিউশন, রুশ বিপ্লবেরকেই ইন্ডিকেট করা হচ্ছে। তো কিভাবে এই বিপ্লবটা হলো, তার যে আদ্যপান্ত যে ইতিহাস, সেটা কিন্তু এখানে লিখতে হবে, এই আনসারটার মধ্যে দিয়ে লিখতে হবে। কিছু কিছু বছর কিন্তু এর পার্ট কোয়েশ্চেনও জুড়ে দিয়েছিল, আমি দেখেছি। সেখানে হয়তো ছোট্ট করে বললো রোল প্লেড বাই লেনিন বা ইলাস্ট্রেট ইউর আনসার উইথ স্পেশাল রেফারেন্স টু লেনিন, মানে লেনিনের ভূমিকার বিশেষ উল্লেখ করে রুশ বিপ্লবের বিভিন্ন দিক আলোচনা করো, এমনভাবেও হতে পারে। ইউনিট 3-তে এই দুটো প্রশ্ন খুব ভালো করে দেখে রেখো, খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে 1.5 পেপারে। এবারে চলে আসবো ইউনিট 4। ইউনিট 4 পেপারেও দুটো প্রশ্ন শেয়ার করব। প্রথম যে প্রশ্ন, ইলিউসিডেট এরিক হবসবমস ইন্টারপ্রিটেশনস অফ দ্য 20th সেঞ্চুরি ওয়ার্ল্ড। এরিক হবসবমের নাম তোমরা কিন্তু শুনে থাকবে, যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করো, যারা বিশ্ব রাজনীতি নিয়ে স্টাডি করো, বিভিন্ন জার্নাল পড়ো, এরিক হবসবম একটা বিখ্যাত নাম। তিনি বিংশ শতকের বিশ্ব রাজনীতি সেটা সম্পর্কে তার নানান ধরনের এক্সপ্লেনেশন আছে, তার চিন্তাভাবনা আছে। তিনি 20th সেঞ্চুরি ওয়ার্ল্ড হিস্ট্রিকে কীভাবে ব্যাখ্যা করছেন, তার নানান দিক এখানে এই আনসারটার মধ্যে তোমাদের তৈরি হতে হবে। বিশেষ করে এরিক হবসবমের যে ব্যাখ্যা বিংশ শতকের বিশ্ব, এই সম্পর্কিত তার যে ধ্যান ধারণা, সেটা আলোচনা করো। আরেকটা কথা এখানে বলবো, কিছু স্টুডেন্ট কিন্তু গুলিয়ে ফেলে। অনেকেই মনে করেন যে এই যে একটু আগের একটা প্রশ্নে আমি বলছিলাম হবসন আর এখানে যেটা বললাম হবসবম, দুজন সম্পূর্ণ আলাদা ব্যক্তি। হবসন আলাদা, হবসবম আলাদা। এখানে কিন্তু হবসবমের কথা বলা হচ্ছে, যিনি বিংশ শতকের বিশ্ব ব্যবস্থাপনা বা বিশ্ব সম্পর্কিত যে চিন্তাভাবনার তিনি সাক্ষ্য রেখেছেন, সেটার উপরে নোটটা তোমাদের তৈরি হতে হবে। ইউনিট 4-এর শেষ প্রশ্ন বলবো, রাইট আ নোট অন দ্য ডিকলোনাইজেশন প্রসেস অ্যান্ড দ্য এমার্জেন্স অফ নিউ নেশন স্টেটস ইন দ্য পোস্ট 1945 পিরিয়ড। সবাই জানি 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে গেল। হিরোশিমা নাগাসাকির উপরে আমেরিকা যেটা পরমাণু বম নিক্ষেপ করলো, বিশাল ক্ষয়ক্ষতি হলো এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেল। এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেল, তারপরে বিশ্ব রাজনীতিতে অনেকগুলো পরিবর্তন এসেছে। আমরা অনেকেই দেখেছি কী করে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হলো, কী করে আমেরিকা রাশিয়া এমার্জ করলে অ্যাজ এ বিগ পাওয়ারফুল কান্ট্রি হিসেবে, সব জেনেছে। কিন্তু এখানে যেটা জানতে চাওয়া হচ্ছে যে 1945-এর পর পৃথিবীর বিভিন্ন প্রান্তে ডিকলোনাইজেশন প্রসেস, যেটাকে আমরা বাংলায় বলি উপনিবেশায়ন বা কেউ কেউ বলে উপনিবেশায়ন, প্রসেসটা কী মাত্রা পেয়েছিল এবং এর মধ্যে দিয়ে কীভাবে একাধিক দেশ স্বাধীন হয়ে গিয়েছিল, নতুন নতুন রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটেছিল। দেখো, এই ডিকলোনাইজেশন বুঝতে গেলে আমাদের আগে কলোনাইজেশনটা বুঝতে হবে। আমরা তো জানি ভারতবর্ষ একটা সময় তো এই ব্রিটিশদের কলোনি ছিল, বার্মা একটা সময় ব্রিটিশদের কলোনি ছিল, ভিয়েতনাম একটা সময় ফরাসিদের উপনিবেশ ছিল।
এই যে পর্যায়ে তারা ইউরোপিয়ান যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো এই সমস্ত দেশগুলোকে দখল করে কলোনিতে কনভার্ট করেছিল, আমাদেরকে উপনিবেশে পরিণত করেছিল, সেই প্রক্রিয়াকরণকে আমরা বলছি কলোনাইজেশন। আর যখন আমরা স্বাধীন হয়ে যাচ্ছি, এই সমস্ত ইউরোপিয়ানদেরকে বাধাকে আমরা তাদের পরাধীনতার শৃঙ্খল মোচন করে আমরা স্বাধীন হয়ে যাচ্ছি, সেই প্রক্রিয়াকরণকে বলা হচ্ছে ডিকলোনাইজেশন বা উপনিবেশায়ন বা উপনিবেশায়ন। সুতরাং উপনিবেশায়ন অ্যান্ড নতুন যে রাষ্ট্রের স্বাধীনতা প্রাপ্তি, নতুন নতুন দেশ, সেটা আফ্রিকার অনেকগুলো দেশ স্বাধীন হয়ে গেছে, এশিয়ার অনেকগুলো দেশ স্বাধীন হয়ে গেছে, এই পুরো ব্যাপারটাকে মিলেমিশে কিন্তু এই আনসারটা তৈরি করতে হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনো প্রশ্ন ক্যাজুয়ালি নেবে না। মাত্র ইউনিট থেকে ধরে ধরে দুটো প্রশ্ন শেয়ার করলাম শর্টকাট সাজেশনের মধ্যে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট খুব ভালো হয়ে তৈরি হয়ে নেবে, কোনগুলো ইম্পর্টেন্ট ডাইমেনশনে পুট করা দরকার, কোনগুলো আলোচনা না করলে হবে, আনসারটা কিভাবে দাঁড় করাবে, সবটাই ছোট্ট করে বলে রাখার চেষ্টা করলাম। প্রত্যেকে ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো, আর অবশ্যই ফাইনাল সাজেশনের যে লাস্ট মিনিট সাজেশনটা দেখতে ভুলবে না। আমি ফাইনাল এক্সামিনেশনের বেশ কিছু আগেও দিয়ে দেবো, আর একবার রিপিট করলাম কথাটা। বেস্ট অফ লাক, ক্লাসটি শেষ করলাম।